খালেদা জিয়া এবং বিএনপি লিডারশিপ মনে করেছে যে এদের বিরুদ্ধে যদি আমি এখনই অ্যাকশনে যাই অথবা কথা বলার চেষ্টা করি, আগামী ইলেকশনে আমি ক্ষতিগ্রস্ত হব। তার থেকে আগামী নির্বাচনে জিতে আসার পর কি হবে না হবে সেটা দেখা যায়। আর হিস্টোরিক্যালি এই বিএনপি ডিসাইসিভ কোনো বিষয়ে রোল প্লে করতে পারে নাই। একটা বিষয় হচ্ছে, আপনি 2008-এর যে নির্বাচনটি হয়েছিল 111-এর গভর্নমেন্টকে, এই নির্বাচনটাকে আপনি পচা নির্বাচন কেন বলেন? কারণ আমি অ্যাজ এ ফিল্ড রিপোর্টার, আমি যত জায়গায় ঘুরেছি নির্বাচনের দিন এবং নির্বাচনের এই কাভার করেছি, আমি দেখেছি স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ ছিল, মানে ভোটদানে। এবং আওয়ামী লীগ নিজেও ভাবে নাই যে সে এই মহাবিজয় তার কপালে আসবে, যেটা তাকে স্বৈরাচারের পথে নিয়ে যাবে। মানে বিএনপির মতো একটা বড় একটা দল, যদি বিএনপি এবং আওয়ামী লীগের অনেকে 111 গভর্নমেন্ট দ্বারা জেলে ছিল, দুই নেত্রীও জেলে ছিল, মাইনাস করারও কথা শুনেছিলাম আমরা। ওই সময় সরকার যদি, ওই ফখরুদ্দিন সরকার যদি স্ট্রিক্টলি, আপনার মনে আছে রাস্তার মধ্যে মানুষ তার কালো টাকা ফালাই রেখে চলে গেছে ভয়ে, হ্যাঁ, বালিশ ভর্তি টাকা পাওয়া গেছে বনখেকো। তা আমরা তো জাতিতে এবার একটা আশা ছিল যে তারা আসার পরে গত 15 বছরে কিভাবে কালো টাকা হয়েছে, দুর্নীতি হয়েছে, মানুষ একটা শ্রেণী এত বড় লোক হয়েছে যে গরিব আরও গরিব হয়েছে, কোথাও তো কিছু হাত দিতে দেখলাম না। কেন? শুধু কি আমরা পতিত সরকারের বিরুদ্ধে? সেই মামলাগুলো নিয়ে আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন আছে। এক একটা মামলা, আপনি একজন আইনজীবী, মানে মূল আসামি রেখে 250-300 গং, সেই একই ধারা। মানে আমার একটু জানার ইচ্ছা যে ওই সময় যদি 2 বছরে পুরো জাতিকে টনক নড়াতে পারে। আপনার মনে আছে যে আমাদেরকে কারফিউ দিয়ে বলা হয়েছে যে 10টার সময় বের হতে হবে, 11টার সময় ঘরে ঢুকতে যেতে হবে, ঘড়ি ধরে আমরা ঢুকেছি, জাতি তো মেনেছে বা বাধ্য হয়েছে। আমি একটু এই বিষয়গুলো একটু জানতে চাই আপনার কাছে। প্রথম কথা হচ্ছে 2008-এর নির্বাচনটাকে আমি কেন ফ্লড নির্বাচন বলি, যদিও বিএনপি বলে না। জি, প্রথম হচ্ছে যে আপনি যদি প্রণব মুখার্জির বই পড়েন কোয়ালিশন ইয়ার্স, সেখানে আপনি দেখবেন যে প্রচ্ছন্ন ইঙ্গিত আছে যে মইনি মোহাম্মদের সাথে 2008-এর ফেব্রুয়ারিতে তার মিটিং হয়েছে। সম্প্রতি মাহমুদুর রহমান ভাই কিন্তু আপনার আইসিটিতে গিয়ে ওনার সাক্ষীতে এই কথাগুলো বলেছেন, আবার মনে করিয়ে দিয়েছেন। তারপরে শামীম ওসমানের পাও ধরে কান্নাকাটির গল্প আছে ওইখানে প্রণব মুখার্জির, কিরকম একটা মানে মানে বোনলেস লেসপেন্সার আর কি। এটা তো পরিষ্কার যে আপনার অবশ্যই ইন্ডিয়ার একটা ইনফ্লুয়েন্স ছিল, ইনফ্লুয়েন্স না, ইঞ্জিনিয়ারিং, ইটস এ কমপ্লিট ইঞ্জিনিয়ারিং প্ল্যান। ওকে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের কিছু বাংলা ইংলিশ দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল, কিছু গবেষণা প্রতিষ্ঠান, কিছু মস্কোর তৃতীয় শ্রেণীর অর্থনীতিবিদ, এরা সবাই মিলে যেভাবে প্রাউডলি বলছে যে এই সরকারকে আমরা আনছি, এটা আমাদের সরকার এবং আমাদের মতো করে চলবে, এইরকম এরকম সেরকম। প্রশ্ন হচ্ছে এটা কেউ বলতে পারে কিনা? একটা পরিবর্তনের জন্য কি মানে এরকম নন পলিটিক্যাল এলিমেন্টস যারা আছে, এন্টিটিগুলো আছে, তারা এই রোলটা প্লে করতে পারে কিনা? এবং এরা সবাই বাংলাদেশে প্রো ইন্ডিয়ান লবির লোক বলে পরিচিত। আচ্ছা। থার্ড হচ্ছে ইলেকশন কমিশন দেখেন 88টা আসনে নির্বাচনের মানচিত্র পরিবর্তন করেছে এবং এই 88 আসনে মানচিত্র পরিবর্তন করার কারণে 133টা থেকে 138টা সংসদীয় আসনের ফলাফলের রেজাল্ট এদিক সেদিক হয়ে গেছে। তাহলে বিএনপি 2008 সালে এত অন্যায় করে নাই যে সে 32টা অথবা 35টা সিট পাওয়ার দল, এটা হইতে পারে না। সে ক্ষমতাচ্যুত হবে, সে ক্ষমতা যেতে পারবে না। 96তে কিন্তু আমরা দেখেছি এই ধরনের পপুলার মুভমেন্টের, আওয়ামী লীগের ভায়োলেন্সে সে ক্ষমতাচ্যুত হয়ে 116টা সিট পাইছে। এটা কিন্তু বিশাল ব্যাপার কিন্তু এই জায়গাটাতে। তো সেইখানে, এবং সেটা 91 থেকে খুব বেশি কম না, কিন্তু 91 থেকে 96 বিএনপির আসনের পরিমাণ কিন্তু খুব বেশি কমে নাই, অল্প কটা কমছে, মানে 10-15টা সিট হয়তো কমছে। তো সেখানে 2008-এ বিএনপি মাত্র 32টা-35টা সিট পাওয়ার দল, এটা তো বললাম এটা আনএক্সপেক্টেড রেজাল্ট ছিল, কোনোভাবে মেক সেন্স করে না। অতএব এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট, ডিমার্কেশন এবং 111-এর ইলেকশন কমিশন বিএনপি ভাঙার চিঠির কথা মনে আছে, কিভাবে এই শামসুল হুদার কমিশন কন্টিনিউয়াসলি বিএনপি ভাঙা, সিস্টেম করা, খালেদা জিয়ার চিঠি না পাঠায় মান্নান ভূঁইয়ারে পাঠায়, সংস্কারপন্থী দল টল মিলে আমরা প্রচ্ছন্নভাবে দেখতেছি বিএনপিকে ভাঙার চেষ্টা তারা করেছে। এবং এই একই চেষ্টা তো আওয়ামী লীগও করেছে। এই যে এনায়েত করিমের মতো একটা ক্রিমিনাল ধরা পড়লো কদিন আগে, সে বিএনপির কোন কোন নেতার সাথে লেনদেন, খোঁজ খবর, খানা দানা, ইনসাফ কমিটির মিটিং কোথায় হয়েছে না হয়েছে, বিএনপি ভাঙার চক্র এখানে সে বলছে। ফোর্থ হচ্ছে আপনার
সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যারা দায়িত্ব পালন করছেন সেই ইলেকশনে, তারা পার্সোনালি আমাদেরকে বলছেন, তাদের অধিকাংশ অবসরে চলে গেছেন, যে তাদেরকে কিভাবে মইনুল আহমেদ হেডকোয়ার্টার থেকে বলে দেওয়া হয়েছে কোন কোন সিটে কাকে কিভাবে হারাইতে হবে। ব্যালট, এই যে বাহিরে উৎসব দেখেছেন না, সেনা কর্মকর্তা আমারে বলছে বাহিরে উৎসবের পরে আমরা ব্যালট এক্সচেঞ্জ করে দিছি, যেটা পরে কাউন্ট হয়েছে সবার সামনে। তারা এই ব্যালট এদিক সেদিক করে ফেলছে, প্রপার ইঞ্জিনিয়ারিং করছে সেনা কর্মকর্তা। খালি একটা বিএনপি কেন বলছে এই কথাগুলো? কারণ বিএনপি সংসদে গেছে এবং সে কোনোদিন এটার প্রতিবাদ করে নাই। সে ধারণা করছে যে 5 বছর পরে আমি আবার ক্ষমতায় যাব, এখনই আমি এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কথা বলে, এই যে আপনি বলেন না মাঝে মধ্যে যে আমি ওনাদের ব্যাপারে এত কথা বলি, ওনারা তো বলে না। তো বিএনপি মনে করে যে আমি একে খাপাবো কেন, ওকে খাপাবো কেন, ওর বিরুদ্ধে কথা বলি, ও তো আগামী নির্বাচনে আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে। কারণ যেই ডিপ স্টেটগুলো আজকে ইঞ্জিনিয়ারিং করতে পেরেছে সে তো আগামী নির্বাচনেও পারবে ডেফিনেটলি। তো খালেদা জিয়া এবং বিএনপি লিডারশিপ মনে করেছে যে এদের বিরুদ্ধে যদি আমি এখনই অ্যাকশনে যাই অথবা কথা বলার চেষ্টা করি, আগামী ইলেকশনে আমি ক্ষতিগ্রস্ত হব। তার থেকে আগামী নির্বাচনে জিতে আসি, জিতে আসার পর কি হবে না হবে সেটা দেখা যায়। আর হিস্টোরিক্যালি এই বিএনপি ডিসাইসিভ কোনো বিষয়ে রোল প্লে করতে পারে নাই। আপনার মনে থাকার কথা যে জনতার মঞ্চ নামে যে আমলাদের মঞ্চ হইল, যে 96-তে ডজন ডজন আমলারা আওয়ামী লীগের পক্ষে এসে বক্তব্য দিয়ে গেল, বিএনপি ক্ষমতা এসে কারো বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, কাউকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় ফাঁসি দিয়েছে? বিএনপিকে রাজাকারের দল, মৌলবাদীর দল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের চট ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার সাথে এরশাদ এবং তার যে পুরো গ্যাং জড়িত, বিএনপি কারো বিচার করার উদ্যোগ নিয়েছে? কাউকে জবাবদিহিতার আওতায় এনেছে? আনে নাই। অতএব বিএনপি এই বয়ানের পলিটিক্স, এই ন্যায্যতার রাজনীতিতে বারবারই পিছনে ছিল। যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডিসাইসিভনেসটা ছিল, এই ডিসাইসিভনেস এই বিএনপি থেকে আমরা দেখি নাই। তো সেইখানে এই বাস্তবতাগুলোকে যদি সামনে রাখেন, আপনি বুঝবেন যে 8-এ একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। কিন্তু স্যাডলি যাদের এটা বেশি ব্যাখ্যা করে বলা দরকার ছিল, বোঝার চেষ্টা করা দরকার ছিল, তারা কোনোদিন এটা নিয়ে বলে নাই। শুধু তাই না, 2018-র নির্বাচন নিয়েও বিএনপির যেরকম সিস্টেম্যাটিক ফ্রডের বক্তব্য আসা দরকার ছিল, জাতি আশা করেছিল, সেটা তারা বলে নাই। এবং 2018-র নির্বাচন নিয়ে একটা ভালো গবেষণা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ওয়ারিসুল করিম বুলবুল, তিনি নর্থ সাউথের প্রফেসর। অ্যামাজন থেকে বইটা প্রকাশিত হয়েছে, আপনার অ্যামাজনে অ্যাভেলেবল আর কি বইটা। এবং ইটস ব্রিলিয়ান্ট বুক, যে কীভাবে একটা অর্কেস্ট্রেটেড সিস্টেম্যাটিক ফ্রড 18-র নির্বাচনে করেছে আওয়ামী লীগ, এটা তখন দেখানো হয়েছে। সেইটা একটা বাস্তবতা। এরপর হচ্ছে আপনি যেটা বললেন যে তাহলে আমরা 111-এর সময় অনেক কিছু করা গেছে, এখন করা গেল না কেন? দেখেন, 111 পর্যন্ত কিন্তু রাষ্ট্রের ইনস্টিটিউশন এরকম ব্রেকডাউন করে নাই। আমার পুলিশ বলেন, আমার প্রশাসন বলেন, আমার আর্ম ফোর্সেস বলেন, এটা এত নষ্ট হয় নাই। হাসিনার 16 বছরে যা নষ্ট হয়ে গেছে, হাসিনা 16 বছরে এমন একটা জায়গায় রাষ্ট্রকে রেখে গেছে যেই রাষ্ট্রে সিম্পলি ঘুণ পোকায় সব খেয়ে ফেলছে, কিচ্ছু নাই। এই রাষ্ট্রে শুধু ফ্যাকেড আছে, ফাসাদ আছে আর কি, আবরণ আছে। আপনার এই রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন ব্রেকডাউন করছে। আমি আপনার সাথে একমত। তাহলে আপনি আমাকে বলেন, 5 মাস পর নির্বাচনে যে দলটা ক্ষমতায় আসবে, সে ওভারনাইট কিভাবে এটা সামাল করবে, কিভাবে তার পুলিশ রিফর্ম করবে, কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি? একই তো অবস্থা, সেটা সিরিয়াস চ্যালেঞ্জ আছে। এখন তো অনেক তার, আর যে রাজনৈতিক দলগুলো আসবে ক্ষমতায় আসার আগেই কিছু কিছু রাজনৈতিক দলের নেতাদের নামে যে, বা স্থানীয় নেতাদের নামে যে চাঁদাবাজি, হাটবাজি, নদী দখল, গরুর হাট দখল, কোনো কিছু বাকি রাখে নেই, টেম্পো স্ট্যান্ড দখল, সবই তো হচ্ছে। আলটিমেটলি তখন এটা কিভাবে নিয়ন্ত্রণ করবে? প্রশাসন তো আরও তার সেবক হয়ে যাবে। সার্টেনলি এই চ্যালেঞ্জ তো আছে। এবং শুধু তো আরও পরের চ্যালেঞ্জের কথা বললেন, অন্তর্বর্তীকালীন সরকারই তো উইথ অল দ্য গুড ফেইথ, শতভাগ আন্তরিকতার পরেও তারাই তো এইটা ডিল করতে পারছে না, তারা ফেল করতেছে অনেক জায়গাগুলোতে। এবং এইটা আগামী সরকারের জন্য তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। আগামী সরকারের জন্য যেটা ভালো দিক হয়েছে, অ্যাটলিস্ট অর্থনীতিটাকে একটা ট্র্যাকে উঠাই দিয়ে গেছে, একটা জায়গায় করে দিয়েছে। এটা একটা বিশাল জায়গা, তা না হলে তো দেশে গৃহযুদ্ধ লেগে যেত। এবং দেশে আপনার আওয়ামী বিরোধী সেন্টিমেন্ট যেটা আছে, এটা কিন্তু গৃহযুদ্ধে টার্ন করতে পারতো। এটা কিন্তু এই সরকারের কারণে এটা হয় নাই। অতএব বিচারের প্রক্রিয়াটা স্বচ্ছভাবে চলছে এবং প্রশাসনের যে ন্যূনতম সংস্কার কোথায় করতে হবে, এতটুকু জায়গাগুলো আইডেন্টিফাই হয়ে গেছে। এখন আগামী সরকার যদি আন্তরিক হয়, সিরিয়াস হয়, তাহলে কাজগুলো করতে পারবে, কারণ তারা জানে কোথায় কোথায় কাজ করতে হবে। আর যদি নিজের আখের গোছাতে চায়, তাহলে হয়তো সেই জুলাই সনদের ভিত্তিতে আবার নতুন গণ অভ্যুত্থান হবে।